আমরা আজকে তোমাদের সামনে কথা বলতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চক্রবৃদ্ধি মুনাফা অনুশীলনী 2.2 নিয়ে। তাহলে দেখো যে আমরা অনুশীলনী 2.2কে জানতে হলে আমাদের প্রথমেই যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে 2.1-এ আমরা পড়েছি সরল মুনাফা কি। সরল মুনাফা, সরল মুনাফা হচ্ছে যে আমরা যখন কোনো আর্থিক প্রতিষ্ঠানে আমরা টাকা জমা রাখি তখন প্রতি বছরই এই মূল টাকার উপর তারা একটা লভ্যাংশ দিয়ে থাকে। এই যে মূল টাকার উপর যে লভ্যাংশ দিয়ে থাকে সেই টাকাটাকে আমরা বলে থাকি সরল মুনাফা, যেটা প্রতি বছরই একই হয়, অর্থাৎ তারা শুধু মূল টাকার উপরেই মুনাফা দিয়ে থাকে আর আমাদের লভ্যাংশের যে টাকাটা, মুনাফার যে টাকাটা, তার উপর কোনো লভ্যাংশ দেয় না। আর সেই ক্ষেত্রে আমাদের মুনাফা, সরল মুনাফাকে আমরা প্রকাশ করি আই দ্বারা। আই ইকুয়াল টু PRN। এখানে আই সরল মুনাফা, পি মূলধন, আর মুনাফার হার, এন সময় যেটা কাউন্ট করা হবে, হিসাব করা হবে বছরে। অর্থাৎ আমরা এখানে দেখাচ্ছি যে সরল মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে আই ইকুয়াল টু PRN। আই হচ্ছে সরল মুনাফা, পি মূলধন বা যেটাকে আমরা আসল বলে থাকি, আসলও বলে থাকি, আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময়। এটা আমরা শিখেছি 2.1 থেকে, যেখানে আমাদের সমস্যাগুলো ছিল সরল মুনাফার। এখন আমরা এখানে চলে আসছি, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যে আমরা যে টাকাটা জমা রাখবো, যে আসল টাকাটা কোনো আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, যেখানে আমরা জমা রাখবো, সেই টাকাটা পরের বছর যে লভ্যাংশটা দিবে সেই টাকা যুক্ত হয়ে, সেই লভ্যাংশের টাকা এবং মূল টাকা একত্রিত হয়ে দ্বিতীয় বছরের জন্য সেটা আবার মূলধন হিসেবে কাজ করবে। সেটাকে বলা হবে চক্রবৃদ্ধি মুনাফা। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যে আমরা আসল টাকার উপর যে মুনাফা পাবো সেটাও, এবং ইন্টারেস্টের উপরও যে মুনাফাটা পাবো সেটাও, দুইটা একত্রিত হয়ে যে টোটাল মুনাফাটা হবে, এভাবে মুনাফা দিন দিন বাড়তে থাকবে। এটাকে বলা হবে চক্রবৃদ্ধি মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1+r⁴n। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা আগে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব। সেই চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1+r⁴n। এখন আমাদের এই সি ইকুয়াল টু পি ইন্টু 1+r⁴n সূত্রটি কিভাবে এসেছে আমরা প্রথমে সেটা দেখব। তাহলে এজন্যে আমরা প্রথমে ধরে নিব যে প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন পি টাকা এবং মুনাফার হার আর টাকা। তাহলে আমরা ধরে নিলাম যে আমার প্রারম্ভিক মূলধন বা যে আসল টাকাটা সেটা হচ্ছে আমার পি টাকা,
আর মুনাফার হার হচ্ছে আর টাকা। তাহলে প্রথম বছরান্তে সবৃদ্ধি মূলধন হবে, সবৃদ্ধি বা চক্রবৃদ্ধি মূলধন আমরা বলি, যে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান আসল প্লাস মুনাফা। তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে আসল প্লাস মুনাফা। তাহলে আসল আমাদের কত টাকা, আমরা আসল বা মূলধন ধরে নিয়েছি পি টাকা, আর মুনাফা হচ্ছে পি গুণন আর টাকা, অর্থাৎ এই মূলধন যে আসল এবং আসলের আর পার্সেন্ট টাকা। তাহলে আমরা লিখতে পারি এখানে পি যদি আমরা কমন নিই, তাহলে এখান থেকে আমরা এই দুটা থেকে যদি পি কমন নিই তাহলে 1 প্লাস আর টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু হবে আসল প্লাস মুনাফা, অর্থাৎ পি প্লাস পি ইন্টু আর টাকা সমান পি। আমরা যদি এখান থেকে পি কমন নিই তাহলে এখানে একটা 1 থাকবে প্লাস আর টাকা। এটা হবে এক বছরান্তে, প্রথম বছরান্তে 1 বছর শেষে আমরা যে টাকাটা পাবো সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টাকা। তাহলে দেখো এই টাকাটা যদি হয় তাহলে এই টাকাটা হবে আমাদের ইন্টারেস্ট এবং আসল। 1 বছর পরে ইন্টারেস্ট এবং আসল হবে পি ইন্টু 1 প্লাস আর টাকা। আর দ্বিতীয় বছরের ক্ষেত্রে এই পি ইন্টু 1 প্লাস আর এই টাকাটাই আসল হিসেবে পরিগণিত হবে। তাহলে দেখো যে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, সেখানেও কি আসবে আসল প্লাস মুনাফা। তাহলে এখানে আসলটা কোনটা হবে, এখানে আসল হবে এই যে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, যেটা প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আমাদের কত পি ইন্টু 1 প্লাস আর টাকা, তার সাথে যুক্ত হবে পি ইন্টু 1 প্লাস আর ইন্টু আর, অর্থাৎ প্রথম বছরের যে শেষে যে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা পেয়েছি, অর্থাৎ মুনাফা এবং আসল পেয়েছি, 1 বছরান্তের যে চক্রবৃদ্ধি মূলধন সেটা দ্বিতীয় বছরের আসল হিসেবে পরিগণিত হবে। সেই আসলের আবার একটা মুনাফা এর সাথে যুক্ত হয়ে আমার দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে। তাহলে এই টাকাটা হবে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এখান থেকে আমরা যদি 1 প্লাস আর পি ইন্টু 1 প্লাস আর কমন নিই তাহলে পি ইন্টু 1 প্লাস আর, এখানে একটা 1 থাকবে যোগ এই আরটা আসবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে পি ইন্টু 1 যোগ আর হোল স্কয়ার টাকা। তাহলে এটা আমরা দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আমাদের কত হবে পি ইন্টু 1 যোগ আর তার স্কয়ার টাকা। এটা হবে দ্বিতীয় বছরের শেষে যে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে আসল এবং সুদ বা মুনাফা মিলে আমাদের হবে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার টাকা। তাহলে এই টাকাটা আবার তৃতীয় বছরের প্রথমে আসল হিসেবে পরিগণিত হবে। তাহলে দেখো তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, সেটা কি হবে আসল
প্লাস মুনাফা। তাহলে আসল কোনটা হবে? আসল হবে যে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন, যেটা দ্বিতীয় বছর শেষে আমি যে টাকাটা পেয়েছি সেই টাকাটা আমার তৃতীয় বছরের আসল হিসেবে পরিগণিত হবে। তাহলে এই আসলটা কত হবে? আসল হবে পি ইন্টু 1 যোগ আর হোল স্কোয়ার যোগ তার সাথে এই টাকার তৃতীয় বছরের মুনাফা পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর। তাহলে আমরা যদি এখান থেকে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে 1 প্লাস আর, তার মানে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার 3 টাকা। তাহলে আমার কি আসবে? তৃতীয় বছরের আসল প্লাস মুনাফা। তাহলে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে আসল প্লাস মুনাফা। আসলটা কত? এই যে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আমরা যে টাকাটা পেয়েছি পি ইন্টু 1 যোগ আর হোল স্কোয়ার, সেই 1 যোগ আর হোল স্কোয়ারটা হবে আমাদের আসল, আর তার সাথে যুক্ত হবে এই আসলের আর টাকা, আর পার্সেন্ট টাকা। তাহলে এটা হবে মুনাফা। তাহলে এই দুটো যদি একসাথে যুক্ত হয়, আমরা যদি পি ইন্টু 1 প্লাস আর পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে একটা 1 আর প্লাস হবে এই আর 1 প্লাস আর, এই 1 প্লাস আর হোল স্কোয়ার আর 1 প্লাস আর গুণ করলে 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার 3 টাকা। এটা হবে আমাদের তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা পেয়েছি প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি পি ইন্টু 1 প্লাস আর টাকা। এটাকে আমরা লিখতে পারি যে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার 1 টাকা। এখানে দিলেও চলে, না দিলেও একই কথা, বোঝা যাবে যে এখানে 1 আছে। আর দ্বিতীয় বছরান্তে যখন আমি চক্রবৃদ্ধি মূলধন নিয়েছি তখনও আসল প্লাস মুনাফা। তবে এই আসলটা কোনটা? এই আসলটা হবে আমাদের প্রথম বছর শেষে আমরা যে চক্রবৃদ্ধি মূলধনটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের আসল। তাহলে এটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার 1 লিখতে পারি, না লিখলেও অসুবিধা নেই। আর পি ইন্টু হোল টু দ্য পাওয়ার পি ইন্টু 1 প্লাস হোল টু দ্য পাওয়ার 1 ইন্টু আর, তখন এটা গুণ করলে হবে পি ইন্টু 1 প্লাস আর আমরা কমন নিয়েছি, আর এখানে একটা 1 থাকবে, সেই 1 আর এই আর যুক্ত হয়ে হবে এটা। তাহলে আমরা 1 প্লাস আর গুণ করলে 1 প্লাস আর এর স্কোয়ার হবে। এখন দেখো তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে সেখানে মূলধনটা আবার কী হবে? আসল প্লাস মুনাফা। কিন্তু আসলটা কোনটা হবে? এই আসল হবে দ্বিতীয় বছর শেষে আমরা যে চক্রবৃদ্ধি মূলধনটা পেয়েছি সেটাই হবে এখানে আসল। তাহলে এখানে আসল হবে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার প্লাস পি ইন্টু 1 প্লাস হোল স্কোয়ার এর আর পার্সেন্ট গুণন আর টাকা। তাহলে এখান থেকে যদি আমরা পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার কমন নিই, তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, এখান থেকে এটা কমন নিলে একটা 1 থাকবে, এখান থেকে এটা কমন নিলে আর থাকবে 1 প্লাস আর। তাহলে 1 প্লাস আর হোল স্কোয়ার আর 1 প্লাস আর যদি যুক্ত হয় তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার 3। তাহলে আমরা লক্ষ্য করি প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস আর এর সূচক 1। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস আর এর সূচক হচ্ছে 2। তাহলে আমরা প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন
ওয়ান প্লাস আর এর সূচক হচ্ছে 1। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস আর এর সূচক হচ্ছে 2। আর তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে 1 প্লাস আর এর সূচক হচ্ছে 3। তাহলে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস আর এর সূচক 3। তাহলে আমরা লিখতে পারি যে nতম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস আর এর সূচক হবে n। তাহলে আমরা প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস আর এর সূচক হচ্ছে 1, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস আর এর সূচক হচ্ছে 2, আর তৃতীয় বছরের পরে 1 প্লাস আর এর সূচক হচ্ছে 3, এবং তাহলে nতম বছর পর চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস আর এর সূচক হবে n। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে শিক্ষার্থীরা দেখো যে আমরা এখানে লিখতে পারি যে চক্রবৃদ্ধি n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার n। তাহলে n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C এর সূত্র হবে P × 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার n। তাহলে এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এখানে আমাদের কি আছে? আসলও আছে এবং মুনাফাও আছে, চক্রবৃদ্ধি মুনাফাও আছে। তাহলে আমরা লিখতে পারি যে চক্রবৃদ্ধি মুনাফা কি, সেটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি হবে? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান হবে তাহলে চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ আসল বা মূল টাকাটা। তাহলে দেখো C = কি? P × 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার n মাইনাস P টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। তাহলে আমরা বুঝতে পারলাম যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটা আমাদের কিভাবে এসেছে এবং চক্রবৃদ্ধি মুনাফা আমাদের কিভাবে এসেছে বা কিভাবে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে সরল মুনাফা I = PRN। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে সবৃদ্ধি মূলধন, বা আমরা যেটাকে একসাথে লিখতে পারি চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার n। আর চক্রবৃদ্ধি মুনাফা সমান C - P, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে P × 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার n মাইনাস P। তাহলে আমরা লিখছি যে সরল মুনাফা I = PRN, চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার n, চক্রবৃদ্ধি মুনাফা সমান হবে C - P, অর্থাৎ P × 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার n মাইনাস P। তাহলে এ পর্যন্ত তোমরা শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পেরেছ।
তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা যে সূত্রগুলো পড়েছি এই সূত্রের উপর ভিত্তি করে বা এই নিয়মের উপর ভিত্তি করে আমরা তোমাদের বইয়ের একটা সমস্যার সমাধান করব। তাহলে দেখো সমস্যাটা হচ্ছে যে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় $5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা। তাহলে আমাদের আজকের সমস্যাটা হচ্ছে, আমরা আজকে যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা। তাহলে আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে সরল মুনাফা কত এবং চক্রবৃদ্ধি মুনাফা কত। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করে আমরা এই দুটার পার্থক্য নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখানে যেটা দেওয়া আছে যে এখানে আসল বা মূলধন যেটাকে আমরা বলি সেই টাকাটা হচ্ছে 5,000 টাকা। আসল হচ্ছে আমাদের 5,000 টাকা। মুনাফার হার আর ইকুয়াল টু 10%, মানে বার্ষিক শতকরা 10 টাকা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10/100 সমান লিখতে পারি আমরা 1/10 টাকা। অর্থাৎ আসল পি ইকুয়াল টু দেওয়া আছে 5,000 টাকা, মুনাফার হার আর ইকুয়াল টু দেওয়া আছে 10%, তার মানে 10/100, তার মানে এটাকে আমরা যদি একটা 0 চলে যায় তাহলে লিখতে পারি 1/10 টাকা। এখন আমাদের সময় দেওয়া আছে, সময় n ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 3 বছর। তাহলে দেখো প্রথম আমরা কি করব, প্রথম আমরা সরল মুনাফা নির্ণয় করব। তাহলে সরল মুনাফা নির্ণয়ের আমাদের সূত্র কি, I ইকুয়াল টু PRN। তাহলে দেখো যে সরল মুনাফা I ইকুয়াল টু PRN। তাহলে আমাদের সরল মুনাফা I নির্ণয়ের সূত্র হচ্ছে PRN। তাহলে P এর মান কত, 5,000 গুণন R এর মান কত, 1/10 গুণন N এর মান কত, 3। তাহলে এটা হবে এত টাকা। তাহলে যদি আমরা হিসাব করি তাহলে দেখো যদি 0 কাটা যায় তাহলে এখানে 500 থাকবে। 500কে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে যে টাকাটা হবে সেটা হবে 1,500 টাকা। তাহলে দেখো আমরা সরল মুনাফা I নির্ণয় করেছি 1,500 টাকা। এটা হচ্ছে আমাদের এই 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা। তাহলে এখন আমরা কি করব, চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে আমাদের যেহেতু আগে কি বের করতে হবে, C মাইনাস P বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা, কিন্তু আমাদের এখানে C নাই। সিটা কি, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন C ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R হোল টু দ্য পাওয়ার N। তাহলে দেখো চক্রবৃদ্ধি মূলধন বের করি আমরা আগে।
চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। তাহলে আমাদের পি কত? পি হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা 1 প্লাস আর হচ্ছে আমাদের 1/10, তার পাওয়ার হবে 3, কারণ এন এর মান হচ্ছে আমাদের 3 বছর। তাহলে এটা হবে এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন সেটা হবে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। পি এর মান হচ্ছে 5,000 1 প্লাস আর এর মান হচ্ছে আমাদের 1/10 আর এন এর মান হচ্ছে 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 5,000, এটাকে লসাগু করলে 10 যোগ 1 3 টাকা। এটাকে আমরা লিখতে পারি 5,000 গুণন 11/10 হোল টু দ্য পাওয়ার 3 টাকা। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এখান থেকে দেখো যে 5,000 গুণন 11/10 গুণন 11/10 গুণন 11/10 টাকা। তাহলে এটা তোমরা যেহেতু এখানে পাওয়ার 3 আছে এই জন্যে 11/10 11/10 11/10 আমরা 3 বার লিখেছি। এখন তোমরা এটা যদি ক্যালকুলেটরে গুণ করে দাও তাহলে হবে 6,655 টাকা। তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,655 টাকা। এটা আমরা পেয়েছি কি চক্রবৃদ্ধি মূলধন। এখানে কি আছে? আসলও আছে আবার মুনাফাও আছে। তাহলে আমরা এখানে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। আমাদের দরকার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হলে আমাদের করতে হবে সি মাইনাস পি। তাহলে আমাদের সি বের হয়েছে কত? 6,655 টাকা আর পি আছে কত আমাদের? 5,000 টাকা। তাহলে দেখো আমরা এখান থেকে লিখি চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা তাহলে হবে চক্রবৃদ্ধি মূলধন 6,655 বিয়োগ, বা তোমরা একটু সূত্রটা লিখে নিতে পারো যে এরকমভাবেও লিখে নিতে পারো যে সি মাইনাস পি টাকা। তাহলে সি কত আমাদের? 6,655 বিয়োগ পি হচ্ছে আমাদের 5,000 টাকা। তাহলে বিয়োগ করলে কত হবে? যদি আমরা এখানে বাদ দিই 5 5 5 5 6 1 টাকা, অর্থাৎ 6,655 টাকা থেকে যদি 5,000 বাদ দিই তাহলে 1,655 টাকা। এটা হবে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। আর এই যে আমরা আগে নির্ণয় করে রেখেছি এটা হচ্ছে আমাদের সরল মুনাফা। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে আমাকে কি করতে হবে? সি মাইনাস পি। সি আমাদের কত? সি হচ্ছে 6,655 আর পি ছিল আমাদের কত? পি ছিল 5,000। তাহলে এটা বের হয়েছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। কিন্তু আমরা বের করব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা আর এটা হচ্ছে আমাদের দেখো সরল মুনাফা। তাহলে আমরা লিখি যে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য সমান চক্রবৃদ্ধি মুনাফা কত? 1,655 বিয়োগ সরল মুনাফা হচ্ছে 1,500।
1500 টাকা। তাহলে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 5, 5, 1 অর্থাৎ 155 টাকা। তাহলে এখান থেকে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য হবে 155 টাকা। তাহলে দেখো তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে সরল মুনাফা বের করব, কিভাবে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধি মূলধন বের করব এবং সেখান থেকে এই চক্রবৃদ্ধি মুনাফা বের করে সরল মুনাফা থেকে যদি বাদ দিই তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা পেয়ে যাব। তাহলে দেখো তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজটা আমরা লিখে দিচ্ছি। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 10,000 টাকার 5 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা? তাহলে দেখো যে তোমরা অবশ্যই এই পার্টটার শেষে এটা ভালো করে দেখে তোমরা এই বাড়ির কাজটা করবে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 10,000 টাকার 5 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা হবে।